দেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে কাল। অধিবেশন শুরু। করোনাকালে ইন্টারনেট মুঠোফোনের উপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। সীমান্তের 8 জেলায় করোনায় একদিনে 12 জনের মৃত্যু। নওগাঁ, রাজশাহী ও খুলনায় কঠোর বিধিনিষেধ আরোপ। মোংলায় শনাক্তের হার সর্বোচ্চ 65%। একদিনের বৃষ্টিতেই রাস্তা খারাপ। ঢাকায় মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাস শুরু করতে সময় লাগলো 6 ঘন্টা। প্রস্তুতির ঘাটতি প্রশ্নে নেই সদুত্তর। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। স্বাধীন বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে কাল। প্রথমবারের মতো 6 লাখ কোটি টাকা ছাড়াতে যাচ্ছে আকারের দিক থেকেও সবচেয়ে বড় নতুন এ বাজেট, যার প্রস্তাবনা জুড়েই থাকছে দেশীয় শিল্প আর ব্যবসায়ীদের জন্য নানা সুবিধা। এতে এনবিআরকে দেয়া হতে পারে 3,30,000 কোটি টাকা কর আদায়ের বিশাল লক্ষ্য। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকার ব্যয়ের লক্ষ্যমাত্রা থাকবে 2,25,324 কোটি টাকা। জুবাইর ফয়সালের রিপোর্ট। জুন এলেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে থাকে রাষ্ট্রীয় আয় ব্যয়ের খতিয়ান জাতীয় বাজেট। আগামী 1 বছরে সরকার কোথা থেকে আয় করবে আর কোথায় বা খরচ করবে, সঙ্গে ভান্ডারে থাকবে কত টাকার সংকট, তা নিয়েই সরব থাকে সংশ্লিষ্টরা। জীবন জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ, এই শিরোনামেই বৃহস্পতিবার 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, নতুন বাজেটে ঘাটতি থাকতে পারে 2,11,000 কোটি টাকা, যা দেশের মোট জিডিপির 6.1%। সরকারের যে ফিসকাল ক্যাপাসিটি, সেটার উপর প্রচণ্ড প্রেশার আছে। সেই টাকাগুলোর তো ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র বিদেশ থেকে ধার করে তো পুরোটা পাওয়া যাবে না। তাহলে একটা সুন্দর ওয়ে হচ্ছে, আমার যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প এই মুহূর্তে, সেগুলো কিন্তু স্থগিত করে ফেলতে হবে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে 3,89,000 কোটি টাকা। এর বাইরে ব্যাংক থেকে সরকারের সম্ভাব্য ঋণ 76,452 কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি থেকে আসতে পারে 32,000 কোটি টাকা। সুখবর আসতে পারে পুঁজিবাজারেও। বিনিয়োগে বহাল থাকতে পারে কালো টাকা সাদার সুযোগ। আবার বহাল থাকতে পারে মোবাইল অপারেটর, তামাক, বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির ন্যূনতম করের হার। যদিও ভর্তুকি বাড়াতে নতুন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়বে প্রায় 10,000 কোটি টাকা। বার্ষিক প্রবৃদ্ধির হার দেখেন, আমাদের মাথাপিছু আয়ের বৃদ্ধি দেখেন, আমাদের কৃষির উৎপাদন মাপ যোগ করেন। অবশ্যই আমরা করেছি, ব্যাকওয়ার্ড লজিক্যালি চিন্তা করে দেখেন, আমরা ভালো না করলে এটা এখানে হলো কিভাবে। তৃতীয় লিঙ্গের 100 জনের কর্মসংস্থান হবে এমন সব কোম্পানির কর্পোরেট কর 5% কমানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার। বাড়তে পারে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতাও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে শুরু হলো 2021-22 অর্থ বছরের বাজেট অধিবেশন। করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কার্যদিবসে সম্পন্ন হবে এবারের অধিবেশন। বিকেল 5টায় রীতি অনুযায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের আনুষ্ঠানিকতা। শুরুতেই সভাপতি মণ্ডলী মনোনয়ন দেন স্পিকার। এরপর চলতি সংসদের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরু ও আসলামুল হক সহ বিশিষ্ট জনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রথা অনুযায়ী উপস্থিত আইন প্রণেতারা তাদের বক্তব্যে স্মরণ করেন প্রয়াতদের। বৃহস্পতিবার বিকেলে নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। শোক প্রস্তাবের আলোচনায় সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন আব্দুল মতিন খসরু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাহ। 15 আগস্টে আমরা আমাদের মতো যে এরকম স্বজনহারা যারা আমরা কেউ কিন্তু বিচার চাইতে পারতাম না, সে অধিকার আমাদের ছিল না, যেটা আমাদের সাংবিধানিক অধিকার। 96 সালে সরকার গঠন করার পর সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল আমরা করি, আর সেই বিল উপস্থাপন করেছিল মতিন খসরু, এবং তার সেই আবেগভরা বক্তৃতা এখনও আমার কানে বাঁচে। প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে, সে ঘটনা সত্যি অমানবিক। সেই ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়তা, তা মাতৃপিতৃ হারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল কর্তৃক একের পর এইভাবে হত্যা, এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানাই, আর যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে
দাপ্তরিক কার্যক্রম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে। আসছে বাজেটে মোবাইল ফোনে কথা বলায় কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ কমবে কি? এ নিয়ে গ্রাহকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। খাত সংশ্লিষ্টরা বলছেন, মহামারীতে অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টেলিকম সেবা। তাই মোবাইল ফোন আর ইন্টারনেট যন্ত্রাংশে কর ছাড় চান সেবাদাতারা। শুভ খানের রিপোর্ট। 2015 সালের জুন পর্যন্ত মুঠোফোন ব্যবহারে শুধু 15% ভ্যাট দিতেন গ্রাহকরা। তবে 2015-16 অর্থ বছরের বাজেটে প্রথমবার মুঠোফোন ব্যবহারে 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এরপর থেকে হোক কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার, প্রতি বছর কর বাড়ছেই। সবশেষ করোনার মধ্যেই চলতি অর্থ বছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে 15% করা হয়। মাঝে যোগ হয়েছে 1% সারচার্জ। সব মিলিয়ে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ডাটা ব্যবহারে প্রায় 22 টাকা কর দিতে হয় 17 কোটি গ্রাহককে। 200 টাকা চার্জ রয়েছে সিম কার্ডে। করোনা মহামারীর মধ্যে ঘরে বসে যে সেবা দিতে চাই, সেই সেবা দিতে হলে আমার এই সম্পর্ক শুল্ক 15% থেকে কমিয়ে 5% কিভাবে আনা যায়। 40 থেকে 45% হারে কর্পোরেট কর দেয় মুঠোফোন সেবাদাতারাও। এতে বিনিয়োগ কমছে বলে দাবি অপারেটরদের। গ্র্যাজুয়ালি এই 40টাকে 20-25% লেভেল আনতে হবে। যদি না আনে, শেয়ার হোল্ডারদের জন্য এই ধরনের মার্কেটে ইনভেস্ট করা উড বি ডিফিকাল্ট। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেশে প্রায় 2,500 ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়েছে সরকার। তবে বাড়তি করের কারণে সেবায় ঘটছে বিঘ্ন। প্রান্তিক পর্যায়ে একটা ফাইবার অপটিক্স মোডেম দরকার পড়ে। সেই ফাইবার অপটিক্স মোডেমে এখনো 56%, 55%-এর মতন ট্যাক্স এবং আদার্স ডিউটিগুলি আছে। বর্তমানে দেশে 13টি প্রতিষ্ঠান চাহিদার প্রায় 80% মুঠোফোন উৎপাদন করছে। মহামারীতে টিকে থাকতে দাবি উঠেছে কর অব্যাহতির সময় বাড়ানোর। যে ভ্যাট অব্যাহতি বা ট্যাক্স অব্যাহতির যে সুবিধা, এটা আরো মিনিমাম 3 বছর এইভাবে কন্টিনিউ করতে হবে। ব্যবসায়ী কিংবা সেবাদাতা দিন শেষে সব করের বোঝা চাপছে জনগণের কাঁধে। অন্তত মহামারীর সময়ে তাই কর ছাড়ের আহ্বান বিশ্লেষকদের। আইসিটি খাতে সরকার বলে দিক যে আমি আগামী 3 বছর এগুলোর উপরে কোনো কর আরোপ করব না। তার মাধ্যমে তারা কিন্তু চমৎকার একটা নেটওয়ার্ক তারা তৈরি করতে পারবে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে জিডিপিতে টেলিকম খাতের অবদান প্রায় 7%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা দুটোই সমানতালে বাড়ছে। যুক্ত হচ্ছে নতুন নতুন স্থান। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টা সীমান্তের 8টি জেলায় মারা গেছেন 12 জন। এছাড়া মোংলায় মৃত্যু হয়েছে আরও 2 জনের। এই একদিনে শনাক্তের হার সবচেয়ে বেশি মোংলায় 65%। এদিকে রাজশাহীতে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় দেওয়া হয়েছে 1 সপ্তাহের বিশেষ লকডাউন। ভারত সীমান্তবর্তী 8 জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সাতক্ষীরা, যশোর ও দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে রোগ ভর্তি অস্বাভাবিকভাবে বাড়ছে। এদিকে বাগেরহাটের মোংলা উপজেলায় গত 24 ঘন্টায় 59 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 33 জন, মারা গেছেন 2 জন। সংক্রমণের হার দাঁড়িয়েছে 1 লাফে 65%। রাজশাহী অঞ্চলে করোনা রোগীর মৃত্যুর মিছিল বাড়ছেই। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 3 জন, রাজশাহীর 3 জন এবং নাটোরের 1 জন। সব মিলিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালেই ভর্তি আছেন 220 জন রোগী। সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লাই সঠিক সময় করতে না পারি, এর পরবর্তী ইফেক্টটা কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। নওগাঁয় গত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন 67 জন। 7 দিনে সংক্রমণের হার 26 ভাগ থেকে 39 ভাগে এসে ঠেকেছে। এই অবস্থায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় দেয়া হয়েছে 1 সপ্তাহের বিশেষ লকডাউন। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি নওগাঁবাসী। তার মানে এখানেও আমরা লক্ষ্য করছি যে সংক্রমণের হারটা বৃদ্ধির দিকে আছে। নাটোরে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শহরের প্রধান বাণিজ্যিক এলাকার প্রায় 1 কিলোমিটার পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে পুলিশ। যেখানে করোনা সংক্রমণের হার বেশি সেই অঞ্চলগুলোকে আমরা লোকালি ব্লকের মতো করে এবং সেখানে ব্যাপকভাবে মাইকিং এর ব্যবস্থা করেছি। এদিকে সাতক্ষীরায় গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। 94 জনের মধ্যে 50 জন পজিটিভ হয়েছেন বুধবার। মেডিকেলে ভর্তি আছেন 32 জন করোনা রোগী। বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে 175 জন ভর্তি আছেন।
নতুন করে সংক্রমিত হয়েছে সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় 31 জনের নমুনা পরীক্ষা করে 11 জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার 32%। একই অবস্থা সীমান্তবর্তী জেলা যশোরেও। গত 24 ঘন্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 43 জন। সীমান্তবর্তী আরেক জেলা দিনাজপুরে সংক্রমণের হার বেড়ে 26% ঠেকেছে। এদিকে 4 জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় 1 সপ্তাহ দোকানপাট বন্ধ রাখার কথা জানিয়েছে জেলার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। ঢাকার দিয়াবাড়ির অস্থায়ী জেটি থেকে ডিপোতে নেওয়া হয়েছে মেট্রো রেলের দ্বিতীয় ট্রেনের 2টি কোচ। বাকি 4টি নেওয়া হবে আগামীকাল। সকাল 8টায় খালাসের কথা থাকলেও রাস্তা ভালো না থাকায় দুপুর 2টায় শুরু হয় কার্যক্রম। বৃষ্টিতে সড়ক নষ্ট হতে পারে, এটি বিবেচনায় রেখে কেন আগে ভাগে ব্যবস্থা নেওয়া হলো না তার কোনো সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছে। নির্ধারিত সময়ের 6 ঘন্টা পর শুরু হয় মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাসের প্রক্রিয়া। সকাল 8টার বদলে দুপুর 2টা 10-এ কার্গো থেকে লরিতে তোলা হয় দেশের প্রথম মেট্রো রেলের দ্বিতীয় কোচের প্রথম বগি। নির্ধারিত পথ চলাচলের অনুপযোগী হওয়ায় ডিপোতে নেওয়া হয় বিকল্প পথে। সেখানে প্রথমে আলাদা করে প্রতিটি কোচ এবং পরে একসাথে পুরো সেট 19 ধাপে করা হবে পরীক্ষা। আমাদের দ্বিতীয় ট্রেন সেট চলে আসলো অন শিডিউল। 16 তারিখ আসার কথা ছিল, আমরা বিফোর শিডিউল নিয়ে আসলাম। ইনশাল্লাহ তৃতীয় এবং চতুর্থ ট্রেন সেটটি 11 এবং 14 জুন জাপান থেকে রওনা দেবে কোবে বন্দর থেকে। বাংলাদেশ এসে পৌঁছানোর নির্ধারিত তারিখ 13 হতে 14 আগস্ট। এরপর ঠিক তেমনি প্রতি মাসে 2-3টি করে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এবারের অভিজ্ঞতা থেকে পরবর্তী রেলের কোচ আনতে আলাদা রাস্তা বানানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি কোচগুলো আমরা এই বিকল্প সড়কেই নিব, যারা যেন কোনো ধরনের কোনো সেফটির এনডেঞ্জারমেন্ট না হয়। পাশাপাশি আমরা আবার এই সড়কটিকেও আবার যেন বৃষ্টির কারণে এটি যদি বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা বাইপাস হিসেবে ব্যবহার করে নেব, যাতে যেন আমাদের অল্টারনেট সবসময় একটি ব্যবস্থা থাকে। চলতি মাসের 13 তারিখে জাপানের ওবে বন্দর থেকে রওনা দিবে মেট্রো রেলের তৃতীয় কোচের সেট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক 4 খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল হচ্ছে। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এক সিদ্ধান্তে একথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শিগগিরই এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সপক্ষে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ হচ্ছে বলেও জানান তিনি। 2020 সালে স্বীকৃত 4 খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের প্রতি খেতাব স্থগিতের নির্দেশনা দেন উচ্চ আদালত। বুধবার সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, যাচাই বাছাইয়ের পর খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আমরা গেজেট আকারে প্রকাশ করলে আপনারা পাবেন। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তথ্য উপাত্ত আছে যে প্রমাণ করা যায়, সেই জন্য আমরা অভিযোগ যারা করেছেন অভিযোগের প্রেক্ষিতে আমরা আমরা সাব কমিটি করে দিয়েছি। রিপোর্ট আমরা পাই নাই, রিপোর্ট পাওয়ার পরে আপনাদেরকে অবহিত করব। 1998 সালের 8ই নভেম্বর ওই 4 জন সহ মোট 15 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দায়রা জজ আদালত। 2009 সালের 19 নভেম্বর আপিল বিভাগ সেই মামলার চূড়ান্ত রায় দেন। তবে 2015 সালের 11ই আগস্ট সবশেষ এই তালিকা হালনাগাদ করা হলেও সেখানে বঙ্গবন্ধুর খুনিদের নাম থেকে যায়। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য ক্যাম্পের মতো ভাষাঞ্চরেও রোহিঙ্গাদের দেখভালের দায়িত্বে যুক্ত হচ্ছে জাতিসংঘ। ভাষাঞ্চর পরিদর্শন করে এসে করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধিরা। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ প্রয়োগে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক মান বজায় রেখে ভাষাঞ্চরে বাংলাদেশ সরকার মিয়ানমার ফেরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নির্মাণ করেছে বিশাল অবকাঠামো। সেখানে ধাপে ধাপে পৌঁছেছেন প্রায় 19,000-এর মতো রোহিঙ্গা। নির্মাণের পূর্বে ক্যাম্পের জীবনমান নিয়ে শঙ্কা জানিয়েছিল আন্তর্জাতিক নানান সংস্থা। সেই ভাষাঞ্চর ঘুরে এসেই উচ্ছ্বসিত প্রশংসা করল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের এই প্রতিনিধি দলটি। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় করোনাকালে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন তারা। নিজ দেশে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রশ্নে মিয়ানমারের জান্তা সরকারের সময়ে পরিস্থিতি অনেক জটিল বলেও শঙ্কা জানান। বাংলাদেশ সরকার ও তাদের নীতির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। রোহিঙ্গারা ঘরে ফিরতে চায়, মাতৃভূমিতে তাদের ফিরে যাওয়াই আমাদের সকলের প্রত্যাশা। আমরা কক্সবাজার এবং ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। নিজ দেশে প্রত্যাবর্তনই তাদের স্বপ্ন বলে জানিয়েছে আমাদের। এদিকে রোহিঙ্গাদের ফেরত না নেওয়ায় হতাশা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জাতিসংঘকে মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান। আমরা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি তাদের তুলনামূলক ভালো আগামী চাই, তাহলে নিজ ভূমিতে রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার ইউএনএইচসিআর এর এই প্রতিনিধি দলটি ঢাকা ছেড়ে যায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত দায়-দায়িত্ব হস্তান্তরে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, এটি হবে নির্বাচনের কফিনের সবশেষ পেরেক। এদিকে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি বলেছেন, পৃথিবীর কোনো দেশে এনআইডি ইসির অধীনে নয়। প্রধানমন্ত্রীর অনুশাসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কার্যক্রম পরিচালনা করবে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে থাকবে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাবে, এ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে তুমুল তর্ক বিতর্ক। মন্ত্রিপরিষদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি হস্তান্তরের কথা বললেও এখনও নেতিবাচক অবস্থানে নির্বাচন কমিশন। আর এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, এনআইডি হস্তান্তর করা হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। একই সঙ্গে এটি সংবিধান পরিপন্থীও। মন্ত্রিপরিষদ বিভাগ যে নির্দেশ জারি করেছে তা হচ্ছে নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক। কি উদ্দেশ্যে এই আত্মঘাতী ও অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি, বলেন, এটা নির্বাচন কমিশনকে অবজ্ঞার শামিল। এইটা গর্ব করার মতো, একটা দেশের গর্ব করার মতো একটা ব্যাপার। আমাকে যেটা উদ্বুদ্ধ করে যে এতগুলি লোকের তথ্য ভাণ্ডার আমরা রেখেছি গত 13 বছর ধরে, তাদের পরিশ্রম, তাদের রক্ত, তাদের ঘাম দিয়ে এইটা করা, আর এই একটা অসাংবিধানিকভাবে এটা স্থানান্তরিত হয়ে যাবে। যদিও আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জনবল কাঠামো তৈরির জন্য এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা কিছু নির্দেশনা দিয়েছি আজকে, এটার ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে। এদিকে ঢাকা 14, কুমিল্লা 5 ও সিলেট 3 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে ভোট গ্রহণ আগামী 14 জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 23 জুন 2021 এবং ভোট গ্রহণ হবে 14 জুলাই। এছাড়া স্থগিত হওয়া 371টি ইউনিয়ন, 11টি পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনে ভোট হবে আগামী 21 জুন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। দেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে কাল। অধিবেশন শুরু। করোনাকালে ইন্টারনেট মুঠোফোনের উপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। সীমান্তের 8 জেলায় করোনায় একদিনে 12 জনের মৃত্যু। নওগাঁ, রাজশাহী ও খুলনায় কঠোর বিধিনিষেধ আরোপ। মোংলায় শনাক্তের হার সর্বোচ্চ 65%। এবং একদিনে বৃষ্টিতে রাস্তা খারাপ। ঢাকায় মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাস শুরু করতে সময় লাগলো 6 ঘন্টা। প্রস্তুতির ঘাটতি প্রশ্নে নেই সদুত্তর। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।